কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে সিডিপি বায়োমেট্রিককে এবং সিটেটকে কেন্দ্র করে আমরা যে সিডিপি সিটা শুরু করেছিলাম, আজকে আমরা আলোচনা করব যে বুদ্ধি ইন্টেলিজেন্ট। আমরা আগে থিওরিগুলো কমপ্লিট করে নিয়েছি, 10টা থিওরি আছে। আজকে আমরা যে বুদ্ধির অপেক্ষা ইন্টেলিজেন্ট টেস্ট। দেখো, এটা তোমাদের বইতে বেশি করে দেওয়া নেই, যদিও কোশ্চেন কমিয়ে দেয়, সিটের কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আছে এবং এখান থেকে কোশ্চেন আসেই। ঠিক আছে, এই টেস্ট থেকে একটা কোশ্চেন আছে, তাই এটা আমাদের পড়া খুব জরুরি। তাই আজকে আমরা আলোচনা করব বুদ্ধির অপেক্ষা এবং ইন্টেলিজেন্স টেস্ট, যে বিভিন্ন ইগুলো আছে তার কত প্রকার আছে এবং তার কিভাবে যে শিশু মনতত্ত্ব বিজ্ঞানে বিকাশে ইন্টেলিজেন্স টেস্টটা কিভাবে এসেছে, এগুলো আমরা আলোচনা করবো। এবং প্রাচীন ও আধুনিক পদ্ধতি, কি কি পদ্ধতির ইন্টেলিজেন্স টেস্টটা হয়, সেগুলো আমরা আলোচনা করব। শুরু করা যাক। প্রথম কি আছে? কি আছে? এক কথায় বলতে পারি, এক কথায় বলতে পারি যে ক্ষমতা ব্যক্তিকে উদ্দেশ্যপূর্ণ কাজে লিপ্ত করে, বিবেচনামূলক চিন্তায় নিয়োজিত করে রাখে এবং পরিবেশের সঙ্গে মানানসইভাবে অভিযোজনের মাধ্যমে সার্থক সফল করা ক্ষমতাশালী করে তোলে, তাই হলো বুদ্ধি। মানে আমরা যে বুদ্ধি পরিমাপ করবো, যে পড়বো সেটা, তারা জানেন কি না জানেন যে বুদ্ধি হলো এমন একটা জিনিস, যা ক্ষমতা যা ব্যক্তির উদ্দেশ্যপূর্ণ কাজে লিপ্ত করে, বিবেচনামূলক চিন্তায় নিয়োজিত রাখে এবং পরিবেশের সঙ্গে মানানসইভাবে অভিযোজনের মাধ্যমে সার্থক ও সফল করার ক্ষমতাশীল করে তোলে। এটা বললাম যে আমরা বুদ্ধি এটা কি এক প্রকার শক্তি। In a word, the intelligence is the power of the enable a person to engage in powerful action, deliberated thought, and adapt to the environment in a meaningful and successful manner. ঠিক আছে? তাহলে কি হলো বুদ্ধি পরিমাপ? বুদ্ধি একটি পরিমাপযোগ্য মানসিক প্রক্রিয়া। ঠিক আছে? তা বুদ্ধিকে একটি পরিমাপযোগ্য, এটা বুদ্ধিকে পরিমাপযোগ্য যে এটা মানসিক প্রক্রিয়া। তার আগে বললাম আমরা যে বুদ্ধি একটা শক্তি। ঠিক আছে? মানে একটা বিশেষ ক্ষমতা, ব্যক্তির মধ্যে একটা বিশেষ ক্ষমতা বা শক্তি থাকে, যার দ্বারা সে সমস্ত কাজ করে। এবার বুদ্ধি পরিমাপ কি বললাম? বুদ্ধিটা পরিমাপযোগ্য। সুদূর অতীতেও থেকে এই পরিমাপের চেষ্টা লক্ষ্য করা যায়। মানে সুদূর অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত বুদ্ধি নিয়ে বিভিন্ন গবেষণা ও তার পরিমাপ করার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়। যদিও সে সকল সেই প্রচেষ্টাগুলি বর্তমানে প্রায় পরিত্যক্ত। মানে প্রাচীনকালে যে বুদ্ধিকে পরিমাপ করার জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করা হয়েছিল, বর্তমানে সেগুলি আর নেই, পরিত্যক্ত হয়ে গেছে। কারণ প্রাচীনকালে অতটা বৈজ্ঞানিকতা আবিষ্কার মানে উন্নত হয়নি, তাই সেক্ষেত্রে যেসব পদ্ধতিগুলো আবিষ্কার ছিল সেগুলো তো নয়। তবু আমরা সেগুলো পড়বো, কেন আমরা জানতে হবে যে কেন বুদ্ধি পরিমাপটা কিভাবে আজকে বর্তমানে যে উন্নত পর্যায়ে পরিমাপ হচ্ছে আইকিউ, সেটা কি কোথা থেকে এসে সেগুলো আমরা জানবো। Measurement of the intelligence is a measurable mental process. Attempt to the measure it can be tracked in the distance passed through thought. Those attempt on are now largely evidence, মানে যেটা আমরা প্রচেষ্টা করছি। বুদ্ধি পরিমাপ পদ্ধতিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো প্রাচীন পদ্ধতি, দুই হলো আধুনিক পদ্ধতি। মানে এনসিয়েন্ট মেথড, মডার্ন মেথড। এনসিয়েন্ট মেথড মানে যেটা প্রাচীনকালে বুদ্ধি পরিমাপ করা হয়েছিল, আর মডার্ন মেথড যারা আধুনিক কালে। আমরা আজকে পড়বো যে প্রাচীন পদ্ধতি। ঠিক আছে? তা কি হলো প্রাচীন পদ্ধতি? কি আছে? এনসিয়েন্ট মেথড। প্রাচীন পদ্ধতিগুলি যে পুরোপুরি অনুমান ভিত্তিক তা নয়, কিছু যুক্তি এখানে দেখা যায়। এই পদ্ধতির মধ্যে অন্যতম হলো কি হচ্ছে, প্রাচীনকালে যে পদ্ধতিগুলো ছিল সেগুলো পুরো অনুমান ভিত্তিক নয়, সেগুলো কিছুটা যুক্তিও ছিল, যেগুলো বেশ করে আমাদের বুদ্ধিকে পরিমাপ করা হয়েছিল। ঠিক আছে? এনসিয়েন্ট মেথড আর নট এন্টায়ারলি speculative. Some argument can be seen here as well on one of the method. মানে সেগুলো শুধু অনুমানে নয়, সেগুলো একটা যুক্তিগতও ছিল। প্রাচীনকালের পদ্ধতিগুলো কি দেখে নেই। ফিজিওগনি ফিজিও গমনি গণমি ফিজিওগনমি, ঠিক আছে, ফ্রোনোলজি, গ্রাফিওলজি ও সেন্সরি ডিসক্রিমিনেশন, এই চারটা পদ্ধতিতে প্রাচীনকালে বুদ্ধিরা মেজার করতো। তাহলে কি প্রথমে কিছু ফিজিওগনমি, ফিজিও ফ্রেনোলজি, গ্রাফিওলজি, সেন্সরি ডিসক্রিমিনেশন, এই চারটা পদ্ধতির মাধ্যমে আমরা প্রাচীনকালে বুদ্ধি পরিমাপ করা হতো। ঠিক আছে?
কথা হচ্ছে ফিজিওগনমি কি আছে, ফিজিওগনমিতে ব্যক্তির মুখের অবয়বের সঙ্গে বুদ্ধির সম্পর্ক খোঁজার চেষ্টা করে। দেখো ফিজিও কথাটা শারীরিক গঠন, গমনে মানে আকৃতি, ঠিক আছে, শারীরিক গঠন দেখে তার বুদ্ধি বিচার করা হতো। তো কেমন জিনিসটা দেখো, ব্যক্তির মুখের অবয়বের সঙ্গে সম্পর্ক খুঁজে চেষ্টা করা হতো। প্রাচীনকালে মুখের গড়ন, ঠোঁট, নাক, চোখ প্রভৃতি বিচার করে ব্যক্তির বুদ্ধির সম্পর্কে মন্তব্য করা হতো। মানে কি, তার চোখটা কেমন, নাকটা কেমন, এই যে একটা ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তি যে চোখের পার্থক্য, নাকের পার্থক্য, কপালের পার্থক্য, তা দেখে বুদ্ধি বিচার করা হতো। Physiognomy it the find a relationship of the intelligence with her shape. A person face would have been a ancient time. There was a tendency to comment on a person intelligence by judging the shape on the face, lip, nose, eye, complexion, etc. তার মানে এগুলো হচ্ছে তার চোখ, নাক, মুখ দেখে তাকে বুদ্ধি করাতো। এ সম্পর্কে ব্ল্যাকফোর্ড এবং নিউ কম্ব লিখেছেন। তার নিউ কম্ব লিখিত দ্য জব, দ্য ম্যান, দ্য বস, এই তিনটা বইতে তিনি বিশদভাবে উল্লেখ করেছেন। মানে আমরা যেটা, ঠিক আছে, বিশেষত মানে ফিজিওগ্রাফি থেকে তাদের আগে কি হচ্ছে যে যার মাথা বড়, আমরা যেমন জানি যে মাথা বড় মানুষের বুদ্ধি খুব বেশি, মানে কি তার মুখের গঠন থেকে, হ্যাঁ এর চোখ মুখ কথাবার্তা, মানে এর মধ্যে যে কোনো কিছু কাজ করার ক্ষমতা আছে, মানে এরকম টাইপের আগে সে ছিল। যে ফিজিওগ্রাফি মানে তার চোখ মুখ ঠোঁট দেখে বুদ্ধি, বলে না যে হেরিয়া মাথা বুদ্ধি বেশি, গেরিয়া মাথা বুদ্ধি বেশি, মানে কি এটা আমরা একটা যুক্তি, এটা কিন্তু আমরা যে বলি না, এটা মানে আমাদের প্রচলিত কথা হলো, কিন্তু আমরা এটা শুনে আসছি, মানে আমরা শুনি সত্যি, যারা যারা এখানে পয়েন্ট পাওয়া যাচ্ছে যে ফিজিওগ্রাফিতে বলেছিল যে যার মাথা বড় তার বুদ্ধি বেশি, ঠিক আছে। ব্ল্যাকফোর্ড ওয়ার্ড ইন দ্য অ্যাবাউট দিস, তার ডিটেলস, দ্য বুক, দ্য জব, দ্য ম্যান, দ্য বস, এগুলোতে তিনি তার বইতে লিপিত করেছেন। তার কি ফিজিওগ্রাফি থেকে বলা, সে মানুষের আকার, আয়তন, মুখের গঠন, চোখ মুখ দেখে সেটা তার বুদ্ধি বিচার করা হতো। যার মাথা বড় তার বেশি বুদ্ধি, যার মাথা কম ছোট তার কম বুদ্ধি। আবার যে ফ্রেনোলজি বলেছে, ফ্রেনোলজিতে মস্তিষ্কে পরিমাপের সঙ্গে বুদ্ধির সম্পর্ক নির্ণয় করে। দেখো এখানেও শুধু বলেছে, সেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে শরীরের শুধু, এখানে ছিল শরীরের সবকিছু, ঠোঁট, নাক, মুখ, চোখ, কান সবই, কিন্তু এখানে বলেছে ফ্রেনোলজিতে বলছে মস্তিষ্কে পরিমাপের সঙ্গে বুদ্ধির সম্পর্ক নির্ণয় করে। এখানে শুধু ফ্রেনোলজি মানে শুধু মস্তিষ্ক, এর শুধু পার্টিকুলার মস্তিষ্ক কথা বলেছে, মাথার কথা। বৃহৎ মস্তিষ্ক বৃহৎ বুদ্ধি, এই ধারণা প্রচলিত হয়। মানে এই যে ফ্রেনোলজিক্যাল মেথডে মানুষের বিভিন্ন মাথা দেখে তার বুদ্ধি বিচার করা দাও। এখানে মনে হতো যে যার মাথাগুলো বড়, মাথার আকৃতি বড়, মাথার একটা, তাই না, তার বুদ্ধি বেশি। গল স্পাঞ্জা এই মতের পত্ন ছিলেন। কে? গল স্পাঞ্জার। Whenever use the determine the relationship between brain size intelligence, মানে মাথার আকৃতির সাথে তার বুদ্ধি কথা, the idea that big brain or big mind the prevalent goal and স্পঞ্জরা স্পঞ্জাই ওয়ার দ্য প্রমোটেড দ্যাস আইডিয়া, মানে দুজন এই আইডিয়াকে তুলে ধরেছিলেন। গ্রাফিওলজি, গ্রাফিওলজিতে হস্তলিপির প্রকৃতি বিচার করে বুদ্ধি নিরূপণ করা হতো। হল ও মন্টোগোমেরি হস্তলিপির বিভিন্ন ধরনের গবেষণা করে, মানে হাতে লেখা দিকে, যদি কার হাতে লেখা ভালো হয় তার বুদ্ধি ভালো, যে হাতে লেখা খারাপ হয় তার বুদ্ধি খারাপ। আবার একটা যেটা যে যাদের হাতে লেখা জড়াজড়ি তার নাকি আবার ইন্টেলিজেন্ট হয়, যেমন নাকি শুনে সত্যই রায় তার হাতে লেখা খুব খারাপ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর হাতে লেখা খুব খারাপ, আবার আইনস্টাইনের হাতে লেখা খুব খারাপ, মানে কি তাদের হাতে লেখা খুব খারাপ, তারা নাকি আইনস্টাইন মানে খুব হয়েছে, ইন্টেলিজেন্ট হয়, ক্রিয়েটিভিটি হয়। একে মানে এক প্রাচীন পদ্ধতি, এখন যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে তা হয়নি, কিন্তু প্রাচীনকালে এইসব পদ্ধতি থেকে বুদ্ধিকে পরিমাপ করা হতো। In graphology, intelligence was the assessed by judgment the nature of handwriting. Hall and Montgomery study different type of manuscript, বা বিভিন্ন manuscript দেখে তিনি হাতে লেখাতে তারা বুদ্ধি সব বিচার করতো। তারপর হচ্ছে সেন্সরি ডিক্রিমিনেশন, এটা হচ্ছে চার নম্বর যেটা কি হচ্ছে, এই চারটা পদ্ধতিতেই করা যায়। সেন্সরি ডিক্রিমিনেশন হচ্ছে, সেন্সরি ডিক্রিমিনেশন পদ্ধতি সংবেদের পার্থক্য নিরূপণের ক্ষমতাকে ভিত্তি করে ব্যক্তি বুদ্ধির সম্পর্কে কত সংবেদনের পার্থক্য, কার মধ্যে কত সংবেদনশীল আছে, কে কার মধ্যে কত দয়ালু, কে কার মধ্যে সচেতনশীল, সেটা দেখে বুদ্ধি পরিমাপ করা হতো। মানে কেমন তো জিনিসটা আছে, বুদ্ধিটা যে একটা মাপ, সে ওইটার সময় এগুলো এই যে চারটা থিওরি এখানে পরে বাতিল হয়ে যাবে, কারণ এই কারণে এগুলো কারো বলা যায় না যে সে কারোতে যে সেন্সরি ক্ষমতা বেশি, মানে তার বুঝি অনেকে দেখবো সেন্সরি ক্ষমতা নেই, কিন্তু যখন যে আইনস্টাইন, আমার যদি বলি স্টিফেন হকিং, সে তার সেন্সরি ক্ষমতাই ছিল না, কারণ সে যদি থাকতো, সে প্রতিবন্ধী ছিল না জানি, সে তার ফ্যামিলিতেও ছিল, কিন্তু সে গোটা পৃথিবীকে বিগ ব্যাং থিওরি দিয়ে গেছে, ঠিক আছে।
মানে কি কতবার ছিঁড়ে দিয়েছে তাহলে, তার মানে এটা ঠিক নয় যে বুদ্ধি এটা এইগুলো পড়ে, কিন্তু প্রাচীনকালে এগুলো পড়েছে, এটাই মানে মানে এই যে পদ্ধতির মাধ্যমে বুদ্ধিটা পরিমাপ করতে পেরিয়েছে। কারণ দেখো যে কোনো জিনিস প্রথমে শুরু হয় সেটা খারাপ হবে, কারণ সেটা পথ দেখাচ্ছে না, তারপর যেটা হবে সেই ভুল খারাপগুলো ঠিক করে নতুন ভাবে তৈরি হবে। সেরকম এই যে চারটা পদ্ধতি, এগুলো আমার এই যে চারটা পদ্ধতি দিয়েছে এখানে, এগুলো কি প্রাচীনকালে প্রাচীন পদ্ধতি বুদ্ধি পরিমাপ হতো। বিদ্যুৎ পরিমাপ আধুনিক পদ্ধতি আসেন যে বিজ্ঞান হতো, এগুলো প্রাচীন পদ্ধতিতেই মানে বুদ্ধি পরিমাপ হতো। কিন্তু এগুলো ওটা ভাইটাল, কারণ এগুলো দেখেই বর্তমান আধুনিক পদ্ধতিগুলো এসেছে ভুলগুলো ওর ভুলগুলো ঠিক করে। তাহলে এক্ষেত্রে গ্যালটন ক্যাটেলের মতে ব্যক্তি যত সূক্ষ্মতার সঙ্গে সংবেদনের পার্থক্য নির্মাণ হবে তার বুদ্ধি তত বেশি। মানে সূক্ষ্মতার সঙ্গে সংবেদনের পার্থক্য, ধরো কার সঙ্গে কথা বলছে সে কিভাবে নিচ্ছে কথাটা, বা কার প্রতি তার সহানুভূতিটা, কারো সংবেদনশীল মানে কোনো একটা ছোট জিনিসে তার কথা সংবেদনশীল, তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব জীবন দিয়ে করতেছে, বা সংবেদন কত আছে, তার মানে এগুলো অনেকে দেখো এটা দিয়ে তার বুদ্ধি, যে বেশি সংবেদন তার বুদ্ধি বেশি। আবার অনেকে আছে বাচ্চা সমাজে সংবেদনশীল নয়, কিন্তু সে অনেক জিনিয়াস, কেন সে তার কাজে ব্যস্ত থাকে, সে কার মধ্যে কে কি করলো, কার মধ্যে সম্বন্ধে কে খারাপ ভাবলো, সে তারা আগে কিছুই ভাবে না, কারণ সে তাকায়। The sensory agency, the discrimination method of person growth was formed on based on the ability of the discrimination between the sensation. Is the case according to Galton and Cattle, the person who is the able to determine the difference in the sensation with Perseus will be considered as a more intelligent. মানে দুটো আমাদের যত পার্থক্য নিয়ে সেটা আমাদের তত বুদ্ধি। থ্যাংক ইউ। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং ভালো করে পড়াশোনা করো। তাহলে আমরা আজকে কি বললাম, আজকে আমরা বললাম যে বুদ্ধি পরিমাপের দুটি পদ্ধতির মধ্যে প্রাচীন পদ্ধতি, আধুনিক পদ্ধতি। আমরা প্রথম যা বুদ্ধি একটা কি শক্তি আর এই পরিমাপযোগ্য মাথা তুলে, ঠিক আছে, আমরা পড়লাম। তারপরে যে বুদ্ধি চারটা থিওরি পড়লাম, এটা শোনো এগুলো পরীক্ষা তো আসবে না, তবু একটা কনসেপ্ট ক্লিয়ার জন্য এটা কেন, দেখো আমি চাচ্ছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার, কেন আজকাল যে পরীক্ষা যে কোশ্চেনের প্যাটার্ন আসতেছে, বিশেষ সিট কোটের সিটেড এবং ডব্লিউটেড 2023 কোশ্চেন দ্বারা তুমি মানে কি বলা যায় সেই লেভেলের কোশ্চেন আসবে, কেন চাই না যে সবাই পাস করুক, কেন এবারে চাই ডিএলএড কনফার্ম করে দিয়েছে, মানে যারাই পাস করবে তারাই চাকরি পাক, কেন যে ভিড় করে গন্ডগোল করবে হাঙ্গামে বা ই নিয়ে সেটা চাই না, তাই কোশ্চেন সেই লেভেল করতেছি। তাই তোমরা পড়ো, ক্লিয়ার করো, তাহলে কি হবে তোমার, যেটা তুমি হয়তো পড়ে যাওনি, আমার কোশ্চেন আছে তুমি পড়োনি, কিন্তু কোশ্চেন তুমি অনেকগুলো পড়ার বেশি পড়াটা কি ভালো গুরুত্ব কি বলো দেখি, তুমি একটা কোশ্চেন আছে তুমি সেটা জানোনি, কিন্তু তুমি অনেক অনেক কিছু পড়ে রেখেছো, তার মানে ওই কোশ্চেনটা জানোনি, অনেক কিছু জেনে রেখেছো, মানে ওই কোশ্চেন তার মধ্যে নেই, তোমাকে ওই কোশ্চেন অ্যান্সার করে সাপোর্ট করো। এই জন্য এটা বেশি পড়ার গুরুত্ব আছে এবং কনসেপ্ট ক্লিয়ার খুব গুরুত্ব আছে। তাহলে চারটা ভালো করে পড়ে, যে যদি ফিজিওকনমি, ফ্রেনোলজি, গ্রাফিওলজি এবং সেন্সরি ডিভাইস, এই চারটার মধ্যে যে তারা বুদ্ধিটা পরিমাপ করা হতো। থ্যাংক ইউ। ভালো থেকে ভালো করে পড়াশোনা করো, এবং যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার পুরো সিডিপি কমপ্লিট করবো আমি ডিসেম্বরের মধ্যে, পুরোটাই কমপ্লিট করবো, তোমার যা প্রাইমারি যা সিলেবাস কন্টিনিউ তোমাদের পুরো কমপ্লিট করবো। থ্যাংক ইউ।